কাহিনী শুরু হয় চায়নাতে। সেখানে দেখানো হয় একটি দীর্ঘ যুদ্ধের দৃশ্য। এই যুদ্ধে হাজার হাজার মানুষ তাদের জীবন হারিয়েছে এবং জনসংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছিল। তাই সেখানকার রাজা দাইকো রাক্ষসদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে একটি গোপন কক্ষে আসে যেখানে 48টি রাক্ষসের মূর্তি রাখা ছিল। দাইকো রাক্ষসদের বলে যে তার বাবা, ভাই, চাচা সবাই এই যুদ্ধে মারা গিয়েছে। এভাবে চলতে থাকলে সেও মরে যাবে। এখন যদি কিছু না করা হয় তবে তাদের বংশ চিরতরে শেষ হয়ে যাবে। তাই দাইকো তার শত্রুর বিনাশের জন্য রাক্ষসদের সাহায্য চায়। তখন রাক্ষসরা তাকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু সাহায্যের বদলে রাক্ষসরা তার প্রথম সন্তানের দেহ চায়। শেষ পর্যন্ত দাইকো তাদের শর্ত মেনে নেয় এবং বলে যে তার শত্রুদের ধ্বংস করার বদলে সে তার প্রথম সন্তান উৎসর্গ করবে। এই কথা বলার পর আকাশ থেকে জোরালো বজ্রপাত তার কপালে আঘাত করে, যার ফলে সেখানে একটি ক্রসের চিহ্ন তৈরি হয়। ঠিক তখনই সেখানে পুরোহিত আসে এবং জানতে পারে যে দাইকো রাক্ষসদের সঙ্গে তার ছেলের দেহের চুক্তি করেছে। কিন্তু দাইকো এই সত্য গোপন রাখতে চায়, তাই সে পুরোহিতকে হত্যা করে। এই ঘটনার 20 বছর পর আমরা একটা ছেলেকে দেখতে পাই। সে লম্বা একটি হুডি পরে একটি ছোট গ্রামে আসে। সেখানে একটি এতিম মেয়ে ছিল যে ছেলে সেজে ঘুরে বেড়াতো। ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছে, তাই তাকে ছোটখাটো চুরি করে নিজের জীবিকা নির্বাহ করতে হয়। ওদিকে সেই যুবক ছদ্মবেশে তার শিকার খুঁজতে একটি বারে ঢোকে। নাচের সময় মঞ্চে একটি মুখোশ পরা মহিলা আসে। তখন সেই যুবক মঞ্চের দিকে এগিয়ে যায়। এরপর একজন তলোয়ারবাজ তার উপর আক্রমণ করে, কিন্তু ছেলেটি তার হাত দিয়ে তলোয়ারের আঘাত থামিয়ে দেয়। তবে আঘাতে তার হাত কেটে যায় এবং কাটা হাত থেকে একটি ব্লেড বেরিয়ে আসে। এরপর নিজের হাতে থাকা ব্লেড দিয়ে সেই মহিলার মুখোশ কেটে ফেলে। তখন সেই মহিলার আসল চেহারা সবার সামনে আসে, আর তারা বুঝতে পারে যে সে একটি রাক্ষসী, যে একজন মানুষের ছদ্মবেশে ছিল। ঠিক তখনই সেই রাক্ষসী একটি ভয়ঙ্কর বিচ্ছুর রূপ ধারণ করে এবং সেই যুবকের উপর আক্রমণ করে। সে তার পা দিয়ে যুবকের প্রাণ নিতে চেষ্টা করে, কিন্তু আহত হওয়া সত্ত্বেও যুবকের শরীর হঠাৎ আগের মতো হয়ে যায় এবং তার হাতে থাকা ব্লেড দিয়ে রাক্ষসীর মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এরপর সে নিজের ভাঙা হাত খুলে ফেলে এবং নতুন করে জুড়ে দেয়, আর রাক্ষসীর পুরো শরীর টুকরো টুকরো হয়ে যায়। তারপর সে যখন হাঁটা শুরু করে তখন হঠাৎই তার পা খুলে মাটিতে পড়ে যায় এবং তার জায়গায় একটি নতুন পা তৈরি হয়। আসলে যেটা পড়ে গিয়েছে সেটা ছিল নকল পা, আর কিছুক্ষণের মধ্যেই সেটি ধুলোয় মিশে যায়। এগুলা দেখে এই মেয়েটি ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে যাবে। ঠিক তখনই ছেলেটি তাদের দিকে এগিয়ে আসে এবং নিজের চোখের মণি বাইরে বের করে নিয়ে জিজ্ঞেস করে, আমাকে কেমন দেখাচ্ছে? এটি দেখে সেই মেয়ে এতটাই ভয় পায় যে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। এরপর মেয়েটি এক বৃদ্ধ লোকের কাছে যায় এবং তার কাছে এই যোদ্ধা ছেলের ব্যাপারে জানতে চায়। বৃদ্ধ লোকটি বলে যে 20 বছর আগে এক জাদুকর নিজের জাদুশক্তি আরো বাড়ানোর জন্য একটি নদীর ধারে কিছু ওষুধ গাছ সংগ্রহ করছিল। তখন তার নজর পড়ে নদীতে ভেসে যাওয়া একটি কাচের পাত্রের উপর। সে পাত্রটি যখন কাছে টেনে আনে তখন সে দেখতে পায় একটি শিশুর দেহ, যার হাত, পা, চোখ, নাক, কান কিছুই নেই, কিন্তু তবুও সেই শিশুটি শ্বাস নিচ্ছিল। তখন সেই লোকটি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তাকে জীবিত রাখার সিদ্ধান্ত নেয়। এরপর সে নিজেই সেই শিশুটিকে নতুন দেহ দেওয়ার কথা ভাবে। তখন সেই জাদুকর একটি যুদ্ধে পরিত্যক্ত গ্রামে যায় এবং সেখান থেকে মৃত মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করে নিয়ে আসে। বাড়ি এসে সে মৃতদেহগুলো গলিয়ে তাদের সঙ্গে নিজের গোপন ওষুধ মিশিয়ে একটি জাদুকরী তরল তৈরি করে। এরপর সেই তরলে বিদ্যুৎ মিশিয়ে একটি হৃদয় তৈরি করে। তারপর একে একে সব অঙ্গ তৈরি করে শিশুটির দেহে জুড়ে দেয়। এরপর জাদুকর শিশুটিকে বিদ্যুৎ দিয়ে শক দেয়। তখন শিশুটি নড়াচড়া করা শুরু করে। এরপর জাদুকর তার হাতে ব্লেড লাগিয়ে দেয়। পরে যখন সেই শিশু একটু বড় হয় তখন জাদুকর তাকে মার্শাল আর্ট শেখায়। সে শিশুটির মানসিক ক্ষমতা এতটাই শক্তিশালী ছিল যে অন্ধ এবং বধির হওয়া সত্ত্বেও সে একজন সাধারণ যোদ্ধা হয়ে ওঠে। এভাবেই কিছু বছর কেটে যায়। একদিন জাদুকর অসুস্থতার কারণে মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে সে ছেলেটিকে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিতে বলে, কারণ যদি তার জাদুকরী পদ্ধতি দাইকোর হাতে পড়ে তবে সে চিরদিনের জন্য অমর হয়ে যাবে। চারদিকে ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই জাদুকরের মৃত্যুর পর সে ছেলে বাড়িতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর সে একটি আওয়াজ শুনতে পায়। সে আওয়াজ তাকে জানায় যে 48টি রাক্ষস তার শরীরের অঙ্গ চুরি করে নিয়েছে। সে অঙ্গগুলো ফিরে পেতে হলে তাকে জাদুকরের দেওয়া ব্লেড দিয়ে 48টি রাক্ষসকে হত্যা করতে হবে। এই যোদ্ধা ছেলেটির পুরো গল্প শুনে অনাথ মেয়েটি রাক্ষসদের ধ্বংস করার এই মিশনে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তখন সে ছেলেটির কাছে আসে এবং তার নাম জানতে চায়। তখন ছেলেটি বলে, আগে তোমার নাম বলো। মেয়েটি বলে, আমার তো কোনো নাম নেই, তবে লোকজন আমাকে ডোরোরো বলে ডাকে। এটি শুনে ছেলেটি জবাব দেয়, আমারও কোনো নাম নেই, তবে সবাই আমাকে হায়াকি মারু বলে ডাকে। যাই হোক, হায়াকি মারু ডোরোরোকে নিজের সঙ্গে আসতে মানা করে, কিন্তু ডোরোরো অনেক জেদি ছিল।
তাই শেষ পর্যন্ত হায়াকিমারু তাকে সাথে নিয়েই সামনে এগোয়। এরপর যখন তারা একটি নদীর ধারে বিশ্রাম নিচ্ছিল, তখন একটি বিশাল রাক্ষস শিশু তাদের সামনে এসে উপস্থিত হয়। হায়াকিমারু তার পিছু নিয়ে একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির পর্যন্ত পৌঁছায়। তারপর হায়াকিমারু জানায় যে এই মন্দিরে অনেক শিশু মারা গেছে এবং তাদের সকলের আত্মার সংযোগে এই রাক্ষস শিশুর জন্ম হয়েছে। যাই হোক, কিছুক্ষণ পর ডোরোরো ঘুম থেকে উঠে কিছু শব্দ শুনতে পায়। হায়াকিমারু বাইরে গিয়ে দেখে যে এক দম্পতির মৃত শিশুদের আত্মার জন্য এখানে প্রসাদ দিতে এসেছে। কিন্তু আসল সত্য হলো, কয়েক বছর আগে তারা যুদ্ধের ভয়ে তাদের সন্তানদের এই মন্দিরে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। তাদের এই কাহিনী জানার পর ডোরোরো খুব রেগে যায় এবং বলে যে তারা ক্ষমার অযোগ্য। তারপর রাগে সে তাদের আনা প্রসাদ ছুঁড়ে ফেলে দেয়। এরপর ডোরোরো জঙ্গলের দিকে চলে যায়। হায়াকিমারু তার পিছু নেয়। কিছুক্ষণের মধ্যে সেখানকার মালিক তার ঘোড়ায় চড়ে তাদের সামনে এসে উপস্থিত হয়। তিনি তাদের নিজের বাড়িতে বিশ্রামের আমন্ত্রণ জানায় এবং বলে যে তিনি তাদের যাত্রার গল্প শুনতে চায়। রাত হয়ে গিয়েছে, তাই তারা লোকটির বাড়িতে যেতে রাজি হয়, যেখানে তার স্ত্রী এবং 7 মেয়ে চাইনিজ পুতুলের মতো সেজেছিল। খাওয়া দাওয়া করে তারা ঘুমাতে চলে যায়। অন্যদিকে সেই 7 বোন মিলে ঠিক করে যে তারা প্রথমে কোনো অতিথিকে খাবে। এরপর তারা 7 জনই অদ্ভুত রাক্ষসী পোকায় রূপান্তরিত হয় এবং ডোরোরোকে চারদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু হায়াকিমারু আগে থেকে তাদের আক্রমণের জন্য প্রস্তুত ছিল। ডোরোরোর চোখ খুলতে এসে দেখে যে হায়াকিমারু 7টি রাক্ষসী পোকাকেই মেরে ফেলেছে। তখন তারা দেখতে পায় যে মন্দিরের শিশুদের আত্মার সংযোগে তৈরি হওয়া রাক্ষস শিশু তাদের এখান থেকে পালানোর পথ দেখাচ্ছে। এরপর তারা একটি গোপন কক্ষে পৌঁছায়, যেখানে অনেক মানুষের হাত পড়েছিল। তারা বুঝতে পারে যে এগুলো সেই শিশুদের হাত। হঠাৎ হায়াকিমারু দেখতে পায় সেই রাক্ষসী পোকাদের মতো সৈন্য আসছে। এরপর তারা সামনে এগিয়ে যায় এবং একটি সিঁড়ি পায়, যা বেয়ে তারা উপরে উঠে আসে। তখন হায়াকিমারুর সন্দেহ হয় যে সেই লোকটির স্ত্রী নিশ্চয়ই একজন রাক্ষসী, যে পণ্ডিতের ছদ্মবেশে সেই শিশুদের তার কাছে নিয়ে এসেছে, যাদের মা বাবা তাদের ফেলে চলে গিয়েছিল। এরপর সে সেই শিশুদের মেরে তাদের মাংস নিয়ে নিজের সন্তানদের পেট ভরিয়েছে। ওদিকে যখন সে রাক্ষসী জানতে পারে যে হায়াকিমারু তার 7টি মেয়েকে মেরে ফেলেছে, তখন সে তার স্বামীকে হায়াকিমারু এবং ডোরোরোকে মারার আদেশ দেয়। কিন্তু তখনই হায়াকিমারু সেই লোকটির ঘরে চলে আসে এবং তাকে তার রাক্ষসী স্ত্রীর কাছ থেকে দূরে যেতে বলে, কারণ শেষে সে তাকে বশ করে তার আত্মাকেও দাসে পরিণত করবে। অন্যদিকে ডোরোরো দ্রুত পাশের গ্রামে গিয়ে গ্রামের লোকদের সেই পণ্ডিতের আসল রূপ দেখায়, যার কাছে তারা নিজেদের সন্তানদের রেখে গিয়েছিল। অবশেষে সমস্ত গ্রামবাসী ডোরোরোর সঙ্গে মিলে রাক্ষসীকে শেষ করার জন্য প্রস্তুত হয়, আর হায়াকিমারু সেই লোকটিকে তার স্ত্রীর পক্ষ নেওয়া থেকে বিরত রাখছিল। তখন সেই রাক্ষসী পিছন থেকে এসে হায়াকিমারু এবং তার স্বামীর বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়। এতে সেই লোকটি মারা যায়। কিন্তু হায়াকিমারুর শরীরের সকল পার্টস যেহেতু নকল ছিল, তাই তার কিছুই হয়নি। তখনই সেই রাক্ষসী তার আসল রূপে আসে এবং তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। একটা সময় রাক্ষসী পালিয়ে যাচ্ছিল, তখন মন্দিরের শিশুদের আত্মা বিভিন্ন দিক থেকে আঘাত করে রাক্ষসীকে নিচে নামিয়ে আনে। সেই মুহূর্তে হায়াকিমারু তার বিশেষ তলোয়ার দিয়ে রাক্ষসীকে 2 ভাগে ভাগ করে ফেলে। এরপর সমস্ত গ্রামবাসী বাকি থাকা পোকাগুলোকেও শেষ করে দেয়। তখন তাদের সন্তানদের আত্মা বন্দি থেকে মুক্তি পেয়ে যায়। অবশেষে হায়াকিমারু তার আসল লিভার ফিরে পেল, আর জাদুকরের তৈরি লিভার মাটিতে পড়ে যায়। এরপর হায়াকিমারু এবং ডোরোরো তাদের পরবর্তী মিশনে বেরিয়ে পড়ে। যখন তারা জঙ্গলে চলছিল, তখন তাদের সামনে আরেকটি ভয়ানক রাক্ষস এসে পড়ে। এই রাক্ষসটি একটি গাছের মতো ছিল, যার উপরে মানুষের মাথা লাগানো ছিল। সেই রাক্ষস তার ঘন চুল দিয়ে হায়াকিমারুকে শক্ত করে জড়িয়ে ফেলল এবং সেখানেই তাকে পিষে মেরে ফেলার চেষ্টা করে। তবে হায়াকিমারু কোনোভাবেই নিজেকে ছাড়িয়ে নেয় এবং বুঝতে পারে এই রাক্ষস আসলে গাছের কাণ্ডে লুকিয়ে আছে। তাই হায়াকিমারু তার ব্লেড দিয়ে সেই কাণ্ডকে 2 ভাগ করে তাকে মেরে ফেলে। এতে তার বাম কান ফিরে আসে। কিছুক্ষণ পর তারা মুখোমুখি হলো এক রাক্ষসী টিকটিকির, যার কোনো হাত ছিল না। তাই সে হায়াকিমারুকে তার জিভ দিয়ে ধরে ছুঁড়ে ফেলে এবং তার উপর ঝাঁপিয়ে পড়ল। তখন ডোরোরো কোনোভাবে হায়াকিমারুকে মুক্ত করে দেয়, কিন্তু সেই টিকটিকি তাকে আবারও ধরে ফেলে। সে হায়াকিমারুকে তার জিভ দিয়ে চিবানোর চেষ্টা করে। তখন ডোরোরো তার ছুরি দিয়ে টিকটিকির মাথায় আঘাত করে। এই সুযোগে হায়াকিমারু তার তলোয়ার দিয়ে টিকটিকির জিভ কেটে নেয়। তবে টিকটিকি এখনো তার পিছু ছাড়ছে না। বাইরে থেকে টিকটিকিকে শেষ করা সম্ভব ছিল না, কারণ তার চামড়া ছিল খুবই শক্ত। তখন হায়াকিমারু তার মুখের ভিতরে গিয়ে ভেতর থেকে তার পেট কেটে দেয়, আর সে সেখানেই ধ্বংস হয়ে যায়। অবশেষে হায়াকিমারুর গলা ফিরে পেল এবং জীবনে প্রথমবার নিজের কণ্ঠস্বর শুনল। এরপর তাদের পরবর্তী লড়াই ছিল একটি বাজ পাখির রূপে থাকা রাক্ষসের সঙ্গে। হায়াকিমারু আকাশেই তার সঙ্গে তীব্র লড়াই করে, কিন্তু বাজ তাকে তার পিঠ থেকে ফেলে দেয় এবং তার উপর বড় একটি পাথর দিয়ে আঘাত করে। এরপর বাজ তাকে পাহাড় থেকে নিচে ঠেলে দিল, কিন্তু হায়াকিমারু তার ব্লেড একটি পাথরে গেঁথে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচায়। ততক্ষণে ডোরোরো একটি পাথর দিয়ে বাজের মাথায় আঘাত করে। এরপর বাজ ডোরোরোর পিছু নিল। এই সুযোগে হায়াকিমারু তার মুখে লাগাতার আঘাত করে এবং তার তলোয়ার দিয়ে নিজের মাথা কেটে ফেলে। তবে মারা যাওয়ার আগে বাজ কিছু বলেছিল, যা হায়াকিমারুকে চিন্তায় ফেলে দেয়। বাজ বলে, যদি তোমার কারো উপর রাগ করতে হয়, তবে সেটা তোমার বাবা। সেই আমাদের কাছে তোমাকে বলি দিতে এসেছিল, আমরা তার কাছে যাইনি। এ কথা বলে বাজের দেহ ধ্বংস হয়ে যায় এবং হায়াকিমারুর বাম হাত ফিরে এলো। তবে এবার তার মন প্রশ্নে ভরে গেল। যাই হোক, তারা এগিয়ে চলল।
কিছু দূর হাঁটার পর তারা কানিয়া এবং দাইকো রাজ্যের সীমান্তে পৌঁছায়। দূর থেকে দাইকোর রাজকীয় প্রাসাদ দেখা যাচ্ছিল। ডোরোরো রেগে গিয়ে বলে, দাইকো আমার মা বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। সেদিন দাইকোর সৈন্যরা তাদের পুরো গ্রাম ধ্বংস করে দিয়েছিল, কারণ তারা সন্দেহ করেছিল যে গ্রামের লোকেরা কানিয়া মারুর সঙ্গে যোগ দিয়েছে। তখন ডোরোরো এবং তার মা লুকিয়ে পুরো গ্রাম ধ্বংস হতে দেখেছিল। তাদের চোখের সামনেই সৈন্যরা ডোরোরোর বাবাকে হত্যা করেছিল। সেদিন পুরো গ্রামে শুধু ডোরোরো এবং তার মা বেঁচে ছিল। এরপর তাদের নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে হয়েছিল। তখন ডোরোরোর মা তাকে বলেছিল যে তাকে ছেলের মতো জীবনযাপন করতে হবে, যতক্ষণ না সে তার বাবার মতো একজন প্রকৃত নায়ক হয়ে ওঠে। তখন ডোরোরো প্রতিজ্ঞা করে যে সে দাইকো এবং তার পরিবারের প্রতিটি সদস্যকে হত্যা করে তার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। কিছুক্ষণের মধ্যে দাইকোর 3জন সৈন্য তাদের কাছে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। ডোরোরো তাদের দেখিয়ে রেগে যায়। তখন সৈন্যরা তাকে গলা কেটে ফেলার হুমকি দেয়। এই কথা শোনা হায়াকিমারু রেগে যায় এবং তারা দুজন মিলে 3 সৈন্যকে মেরে ফেলে। তারপর তারা দুজন গ্রামে আসে, কিন্তু এখানে হায়াকিমারুর সঙ্গে একটি লোকের হাতাহাতি হয়। তখন রাজকুমার তার উপর নজর দিল। সে হায়াকিমারুর স্কিল দেখে তাকে তার প্রাসাদে আমন্ত্রণ জানায় এবং তার বাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য লড়াই করার প্রস্তাব দিল। এরপর সে হায়াকিমারুকে তার বাবা দাইকোর সঙ্গে পরিচয় করানোর জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগে তার মা তাদের সামনে এসে দাঁড়ালেন। হায়াকিমারুকে দেখে তার মা জিজ্ঞেস করলেন যে তার গলায় থাকা কাপড়টি কোথা থেকে এসেছে। হায়াকিমারু যখন রানীর হাত ধরল তখন সে সেই দিনটি দেখতে পেল যখন তার মা তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আসলে দাইকো তাকে তার সন্তানকে ফেলে দিতে বাধ্য করেছিল এবং তার কাছে তার কোনো উপায় না থাকায় সে হায়াকিমারুকে একটি কাঠের পাত্রে রেখে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। তখন হায়াকিমারু বুঝতে পারলো যে সেই দাইকোর প্রথম সন্তান। এই কথা মনে আসতেই মা অজ্ঞান হয়ে গেল। তার ছোট ছেলে তার মাকে সামলায়। তখন হায়াকিমারু সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রানী দাইকোকে জানায় যে তাদের প্রথম সন্তান ফিরে এসেছে, কিন্তু দাইকো এটা বিশ্বাস করলেন না এবং বললেন যে রানী পাগল হয়ে গিয়েছে। পরে ডোরোরো একটি নদীর ধারে হায়াকিমারুর সঙ্গে আবার দেখা করলো। তখন হায়াকিমারু জানায় যে সে দাইকোর প্রথম সন্তান। ডোরোরো এটা বিশ্বাস করতে পারেনি। তখন হায়াকিমারু তার হাত ধরল এবং তাকে মহলে যা ঘটেছে তার সব দেখালো। এরপর হায়াকিমারু ডোরোরোকে বলে তাকে হত্যা করতে, কিন্তু ডোরোরো এতটাই বিস্মিত ছিল যে সে সেখানেই স্থির দাঁড়িয়ে রইল। তখন হায়াকিমারু উঠে চলে যাচ্ছিল এবং বলে যে আজ থেকে সে আর কখনো ডোরোরোর সামনে আসবে না। কিন্তু তখনই ডোরোরো দৌড়ে গিয়ে তার পিঠে ছুরি মেরে দেয়। হঠাৎ সেখানে সেই বৃদ্ধ মানুষটি উপস্থিত হলো, যিনি হায়াকিমারুর শুরুটা ডোরোরোকে দেখিয়েছেন। তিনি হায়াকিমারুকে বলে যে তার বাবা দাইকো 48টি রাক্ষসের কাছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিল, বদলে তার রাজ্যের সুরক্ষা নিয়েছে। তখন হায়াকিমারু বলে যে সে তার বাবার শরীরের 48টি অঙ্গ আলাদা করে কাটবে, যাতে তার বাবা হায়াকিমারুর যন্ত্রণা অনুভব করতে পারে। কিন্তু তখন ডোরোরো তাকে তা করতে বাধা দেয়, কারণ যাই হোক না কেন সে তার বাবা। কিছুক্ষণ পর 2 নতুন রাক্ষস সেখানে এসে হায়াকিমারুর উপর আক্রমণ করে। তারা পাগলা কুকুরের মতো লড়াই করছিল, যেন অনেক দিন ধরে ক্ষুধার্ত। কিন্তু হায়াকিমারু এবারও তাদের তার তলোয়ার দিয়ে হত্যা করে। এটি করার পরই তার 2 চোখ ফিরে এলো এবং জীবনে প্রথমবার সে তার চারপাশের পৃথিবী দেখতে পেল। এর আগে সে শুধু রাক্ষসদের শক্তি অনুভব করে তাদের সঙ্গে লড়াই করত। তখন ডোরোরো তাকে বলে যে সে দাইকোর বংশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে, আর এখন সে চায় যে হায়াকিমারু ও তার নিজের মধ্যে থাকা ঘৃণাকে মুছে ফেলতে। যাই হোক, পরের দিন সকালে তাহুমারু তার বড় ভাইয়ের সন্ধানে রওনা হয়। এদিকে দাইগো রাক্ষসদের কাছে গিয়ে বলে যে 20 বছর আগে করা আত্মত্যাগ সত্ত্বেও তার দেশে এখনো যুদ্ধ চলছে। তখন এক রাক্ষস বলে যে এর সব কারণ তার প্রথম সন্তান, কারণ সে অনেক আগেই মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সে এখনো জীবিত। এটা শুনে দাইকো নিজেই হায়াকিমারুকে হত্যা করার জন্য বের হয়। এদিকে হায়াকিমারু এবং ডোরোরোর উপর হঠাৎ তাহুমারুর সৈন্যরা আক্রমণ চালায়। তখন হায়াকিমারু সেই বৃদ্ধ মানুষটিকে বলে ডোরোরোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে নিজেই সৈন্যদের মুখোমুখি হয়। ঠিক তখনই একটি বিস্ফোরণ ঘটে এবং তাহুমারু নিজেই হায়াকিমারুকে হত্যা করার জন্য আঘাত করে। তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়, কিন্তু হায়াকিমারুর উদ্দেশ্য ছিল তার ভাইকে আক্রমণ করা থেকে বিরত থাকে। কিন্তু তাহুমারু থামেনি এবং তাদের মধ্যে লড়াই চলতে থাকে। পিছন থেকে এক তৃতীয় সৈন্য হায়াকিমারুকে হত্যার চেষ্টা করলে হায়াকিমারু তার তলোয়ার দিয়ে প্রতিরোধ করে, তবে তার তলোয়ার ভেঙে সেটি তাহুমারুর গলায় ঢুকে যায়। ঠিক তখনই রানী সেখানে এসে উপস্থিত হয় এবং দেখেন যে তলোয়ার ভেঙে যাওয়া একটি টুকরো তার ছোট ছেলের গলা কেটে দিয়েছে। সেই রানী ছুরি দিয়ে হায়াকিমারুকে মারতে সামনে আসে, কিন্তু সেই মুহূর্তে দাইকো সেখানে হায়াকিমারুকে মারতে আসে। তখন রানী তার প্রথম সন্তানের জীবন রক্ষা করার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু দাইকো কোনো কিছু না ভেবে এক মুহূর্তে তার স্ত্রীকেও হত্যা করে ফেলে। এটা দেখে হায়াকিমারুর মাথায় রাগ চেপে গেল এবং সে দাইকোকে হত্যার জন্য এগিয়ে যায়। ডোরোরো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হায়াকিমারু এক আঘাতে তাকে অজ্ঞান করে দেয়। এরপর দাইকো এবং হায়াকিমারুর মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়, কারণ দুজনে একে অপরের রক্তের পিপাসু ছিল। কিন্তু শেষ পর্যন্ত দাইকো ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবুও সে বলল যে সে রাক্ষসদের কাছে তার ছেলের শরীর উৎসর্গ করার জন্য কোনো অনুশোচনা করে না। এখন হায়াকিমারু তার উপর শেষ আঘাত করতে যাবে, ঠিক তখনই দেখে তাহুমারুর বডি হাওয়ায় ভাসছে। সেই মুহূর্তে এক রাক্ষস বলে সে তাকে আবার জীবিত করবে যদি দাইকো তার শরীর রাক্ষসদের হাতে তুলে দেয়। হায়াকিমারু দাইকোকে থামানোর চেষ্টা করে, কিন্তু দাইকো তার ছেলেকে জীবিত করতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল, তাই সে রাক্ষসদের শর্ত মেনে নেয়। এটা করার সাথে সাথে একটি বিশাল রাক্ষস আকাশ থেকে নেমে এলো এবং দাইকোর মাথা ছিঁড়ে খেয়ে ফেললো। এরপর তার জায়গায় একটি নতুন মাথা এলো, যা এখন রাক্ষসের দখলে ছিল। সেই মুহূর্তে তাহুমারু আবার জীবিত হয়ে যায়, কিন্তু এখন
এই রাক্ষস পুরো দেশ ধ্বংস করতে যাচ্ছে। ঠিক তখন এক মুহূর্তের জন্য দাইকোর আত্মা বেরিয়ে এলো এবং সে হায়াকিমারুকে বলে যে সে যেন এই রাক্ষসকে এখনই হত্যা করে। হায়াকিমারু তার কথা মতো দাইকোর শরীরকে হত্যা করে, যার মধ্যে রাক্ষসও ছিল। মারা যাওয়ার আগে দাইকো তাহুমারুকে নতুন রাজা ঘোষণা করলো এবং দেশ চালানোর দায়িত্ব দিল। কিছুক্ষণের মধ্যে পুরো সৈন্যদল সেখানে পৌঁছায়, কিন্তু তাহুমারু তাদের থামার নির্দেশ দেয়। সেই মুহূর্তে হায়াকিমারুর আসল হৃদয় ফিরে আসে। এরপর তাহুমারু এবং হায়াকিমারু দুজনেই প্রাসাদে ফিরে এলো। তাহুমারু তার বড় ভাইকে রাজা হওয়ার অনুরোধ করলো, কিন্তু হায়াকিমারু বলল যে তার এখনো রাক্ষসদের থেকে নিজের শরীরের বাকি অংশ ফিরে পেতে হবে। যতক্ষণ না সে তার পুরো শরীর ফিরে পাচ্ছে ততক্ষণ সে কোনো দায়িত্ব নিতে পারবে না। তাহুমারু বলল যে সে হায়াকিমারুর জন্য অপেক্ষা করবে, কারণ সিংহাসনের আসল দাবিদার সেই। এরপর সে হায়াকিমারুকে তার পিতার তলোয়ার দিল। তারপর হায়াকিমারু ডোরোরোর সঙ্গে দেখা করতে যায়। সে দুই দেশের সীমান্তে তার জন্য অপেক্ষা করছিল। হায়াকিমারুকে দেখেই ডোরোরো কেঁদে ফেললো, কারণ সে ভেবেছে সে হয়তো আর কখনো ফিরে আসবে না। সে কারণে খুশি হয় এবং হায়াকিমারুর পেটে একটি জোরালো লাথি মারে এবং বলে, এখন থেকে সাবধানে থাকা শিখো, ঠিক আছে? কারণ এখন তো তোমার আসল অঙ্গ প্রত্যঙ্গ ফিরে আসছে। আর এখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। এমনই নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের জন্য সবাই ভালো থাকো, টাটা।